আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আসলে সম্প্রতি যারা ইপিএস এর রোস্টারভুক্ত রয়েছেন তারা যে আন্দোলন করার চেষ্টা করতেছেন বা একটা আন্দোলন করার জন্য আপনারা আগ্রহ প্রকাশ করেছেন, এই আন্দোলনের বিষয় নিয়ে আসলে কিছু কথা বলার চেষ্টা করব। তবে তার আগে একটি অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর আপনি মন্তব্য করতে পারেন। আপনি চাইলে আমাকে গালিও দিতে পারেন, আপনি চাইলে ভালো কিছু বলতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইখতিয়ার। তবে ভিডিওটা সম্পূর্ণ না দেখে অবশ্যই কোনো মন্তব্য করবেন না। ওকে, আসি এবার আমরা আমাদের মূল পয়েন্টে। আমরা জানি যে বাংলাদেশ থেকে ইপিএস এর মাধ্যমে এইচআরডি কোরিয়া এবং বোয়েসেল এর তত্ত্বাবধানে প্রতি বছর দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশ থেকে লোক আসে ওয়ার্কার হিসেবে। তো এই যে ওয়ার্কার হিসেবে লোক আসে, এখানে সম্পূর্ণ তত্ত্বাবধান করে হলো বোয়েসেল, বাংলাদেশের যেটা সেন্ডিং এজেন্সি। এই সেন্ডিং এজেন্সি হলো কি এইচআরডির মাধ্যমে ইপিএস এর লোক পাঠায়। এইখানে আসলে কিছু শর্ত থাকে, যেমন 1 নম্বর শর্ত হলো যদি বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়াতে লোক আনতে হয়, সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি একজন লোকের এগেনিস্টে মিনিমাম 3 জন থাকতে হবে। অর্থাৎ যদি একজন লোক কোরিয়াতে আসে তাহলে আরো 2 জন লোক রোস্টারভুক্ত থাকতে হয়, আমি যদি ভুল না বলে থাকি এবং যতটুকু আমি জানি। যদি একজন কর্মী দক্ষিণ কোরিয়াতে আসে সেই ক্ষেত্রে 2 জনকে অবশ্যই রোস্টারভুক্ত রাখতে হবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। এইটা কেন প্রথমে বললাম, কারণ হলো বর্তমানে হয়তো 16 থেকে 20 হাজারের মতো এরকম একটা লোক সম্ভবত রোস্টারভুক্ত আছে এবং অনেকে রোস্টার হবে, মানে অনেকের পরীক্ষা হয়ে গেছে কিন্তু এখনো রোস্টার করতেছে না বোয়েসেল, এরকম একটা পর্যায়ে রয়েছে। তো এই যে যারা রোস্টারভুক্ত রয়েছেন তারা হলো রিসেন্টলি একটা আন্দোলন করার চেষ্টা করতেছে, বা তারা বলতেছে যে আমরা ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট রয়েছে গভর্নমেন্টের কাছে আমরা একটা স্মারকলিপি দেব, মানববন্ধন করব বা বোয়েসেলের বিরুদ্ধে আমরা একটা আন্দোলন করব। এই আন্দোলন যারা করবেন বা যারা এরকম চিন্তা ভাবনা করেছেন তাদের উদ্দেশ্যে আসলে এই কথাগুলো বলা। তো যেটা বলতেছিলাম যে একজন লোকের এগেনিস্টে 3 জন লোককে অবশ্যই রোস্টারভুক্ত রাখতে হয়। তো বোয়েসেল কেন এত রোস্টার করেছে, যেটা যে এত লোক যেতে পারবে না তাহলে কেন রোস্টার করেছে, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সেটা হলো যে বোয়েসেল করোনা পরবর্তী সময়ে কোরিয়াতে লোক পাঠানোর যে একটা ফ্লো দেখেছিল, যে লোক যাচ্ছে, অনেক লোক যাচ্ছে, এবং বোয়েসেলকে যে একটা কোটা দেওয়া হয়, বছরের জন্য একটা নির্দিষ্ট কোটা দেওয়া হয়, এই কোটা পূরণের লক্ষ্যে মূলত বোয়েসেল এই কাজটা করেছে। তবে এখানে বোয়েসেলের যে দায়ভার নেই এরকমও নয়, বোয়েসেল চাইলে হয়তো আরো কমও করতে পারতেন। সেটা হলো যে লাস্ট টাইম যে লটারিতে একটা গোলমাল হয়েছিল, যে মানে অনেক লোক, আগের লোক চলে এসেছে, এরপরে নতুন করে আবার 6,000 জনকে নিয়েছে, এইটা একটা বোয়েসেলের দায় থাকতে পারে। বোয়েসেল না, এটা মূলত এইচআরডি যেহেতু তত্ত্বাবধান করে তাদের একটা দায় থাকতে পারে। তবে ওভারঅল বোয়েসেল হলো করোনা পরবর্তী পিরিয়ডে যে লোকগুলো আসছে কোরিয়াতে, এই লোকগুলোর কথা চিন্তা করে যে আমাদের যেহেতু একটা কোটা পেয়েছি তার মানে আমরা হয়তো সামনের দিকে আরো একটা বেশি কোটা পাবো, এরকম চিন্তা থেকে হয়তো বোয়েসেল এত লোককে রোস্টার করানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই যে এত লোক রোস্টার হয়েছে তাদের মধ্যে তো অধিকাংশ এখন বাদ হয়ে যাচ্ছে, তাদের করণীয় কি? তারাই তো এখন বেশি ফেড আপ বোয়েসেলের প্রতি, যে না বোয়েসেল কেন এত রোস্টার করেছে যেখানে চাকরির নিশ্চয়তা নাই। এরকম দেখেন, আপনারা আন্দোলন করতে চাচ্ছেন, আন্দোলন চাইলে যে কেউ করতে পারে বাংলাদেশে, এখন আপনারাও করতে পারেন, কোনো সমস্যা নেই, আমারও কোনো সমস্যা নেই। কিন্তু কিছু কথা রয়েছে। 1 নম্বর হলো বোয়েসেল তো আপনাদেরকে প্রথমেই বলেছে যে আপনি লটারি পাওয়া বা পরীক্ষা দেওয়া বা পাশ করা বা রোস্টারভুক্ত হওয়া কোনোটাই চাকরির নিশ্চয়তা বহন করে না। এখন আপনি বলতে পারেন যে এটা তো সব জবই বলতে পারে, তার মানে কি জব হয় না? হ্যাঁ হয়, কিন্তু আপনি যখন কোনো একটা মানুষের বিরুদ্ধে একটা ক্লেইম করবেন, একটা অভিযোগ দিবেন, ওই অভিযোগের তো একটা নির্দিষ্ট দিক থাকতে হবে। আপনি যখন এই অভিযোগটা দিবেন তখন যদি এইচআরডি বলে যে আমরা তো আগে এই শর্ত দিয়েছি, এই শর্ত মেনে তুমি আবেদন করেছো, তাহলে এখন কেন আন্দোলন করো? নাম্বার 1। এরপরে হলো কোরিয়ার যে অর্থনীতি রয়েছে, এই অর্থনীতি নিয়ে আমি একটু আলোচনা করি। কারণ হলো বর্তমানে কোরিয়ান অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যাচ্ছে। বিশেষ করে যারা কোরিয়াতে আছে তারা এই ব্যাপারটা খুব ভালো বুঝতে পারতেছে। যারা রিলিজ নিচ্ছে, রিলিজ নেওয়ার পরে ভালো জব পাওয়াটা খুবই খুবই টাফ হয়ে যাচ্ছে। রিসেন্টলি আমার এক স্টুডেন্ট রিলিজ নিয়েছে, তার কোম্পানি তাকে স্বেচ্ছায় রিলিজ দিতে বাধ্য হচ্ছে। অর্থাৎ কোম্পানিগুলো চাচ্ছে যে এখন অর্ডার কম, কাজ করতে পারতেছে না, মানে শ্রমিকদের বেতন কিভাবে দিবে, এর কারণে তারা হলো কোম্পানি থেকে মানে কর্মীদেরকে রিলিজ দিছে স্বেচ্ছায়। এতদিন আমরা নিজেরা রিলিজ নিতাম, অর্থাৎ যারা কর্মী ছিল তারা রিলিজ দিত, কিন্তু এখন কোম্পানি স্বেচ্ছায় রিলিজ দিচ্ছে। কারণ কি? অর্থনৈতিক অবস্থা
খারাপ, এইটা একটা প্রভাব ফেলতেছে এই যে ইস্যু হচ্ছে না এইখানে। এরপরে আমাদের আচার ব্যবহার নিয়ে এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, এগুলো নিয়ে আর কথা না বলি, এটা আপনারা সবাই জানেন, সবাই অবগত আছে। এখন আসি যে আসলে এই যে আপনারা যারা আন্দোলন করছেন আপনাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করি। অনেকে আমাকে বলতে পারেন যে আপনি কি এখানে বুয়েসেলকে ডিফেন্ড করতে এসেছেন বা আপনি কি বুয়েসেলের পক্ষ হয়ে কথা বলতে এসেছেন, আপনি কি দালাল? না, দেখেন ইপিএস সেক্টর থেকে আমার বিন্দু পরিমাণ কোনো আয় নেই। ইপিএস সেক্টর থেকে আমার বিন্দু পরিমাণ কোনো আয় নেই। আর এই সেক্টরের মনে করেন আমি একজন ক্ষুদ্র চেয়েও ক্ষুদ্রতর মানুষ, আমি হয়তো কিছু ইনফরমেশন জানি, এইটা জানানোর চেষ্টা করি। এই সুবাদে আমার কিছু না কিছু মানুষের সাথে কথা বলার সুযোগ হয়। তো আমি সবসময় চেষ্টা করি যে ভালো কিছু উপস্থাপন করতে। অনেকে হয়তো জানেন যে আমি কিছুদিন আগে বইসেলের সাথে একটা মিটিং করেছিলাম, সেখানে আপনারা যারা রোস্টারভুক্ত আছেন আপনাদের কথা আমি ব্যাপকভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এবং লাস্ট ডিসেম্বরে আমি যখন বাংলাদেশে ছিলাম আমি বইসেলে 2 দিন ক্লাস নিতে গিয়েছিলাম। অনেকে হয়তো আমাকে দেখেছেন যে যারা কোরিয়াতে আসবে তাদের হলো ট্রেনিং এর মানে লাস্ট যে ট্রেনিং হয় সেখানে 2 দিন আমি ক্লাস নিয়েছিলাম। তো সেখানেও বইসেলের কর্মকর্তাদের সাথে আমার কিছু কথা হয়েছে, সেখানেও আমি এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। তো আমি 100% শিওর না হয়ে আমি কিছু তথ্য আপনাদেরকে দিতে পারি যারা রোস্টারভুক্ত আছেন তাদের জন্য। এটা আপনারা পজিটিভলিও নিতে পারেন, আবার আপনারা আমাকে নেগেটিভলিও নিতে পারেন, বাট আমি যেটা শুনেছি যেটা বুঝেছি সেটা বলার চেষ্টা করছি। বাট 100% যে এরকমই হবে এরকম নয়। এক নম্বর হলো যে আমি যখন আপনাদের বিষয়ে কথা বললাম যে এখানে তো রোস্টারভুক্ত অনেকে আছে, এদের জন্য আসলে করণীয় কি, তো এটা 100% না, ধরেন 50-40 এরকম চিন্তা করে ধরেন। তখন আমি এরকম একটা উত্তর পেলাম যে আমরা সিদ্ধান্ত নিয়েছি হয়তো আগামীতে কোনো লটারি হবে না, যারা রোস্টারভুক্ত আছে তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে, এরকম একটা সিস্টেম চালু হতে পারে। বলছি না 100% হবে, চালু হতে পারে, আমি যতটুকু শুনেছি সেটা বলার চেষ্টা করেছি। তারপরে তাদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া, তাদেরকে আবেদন করার সুযোগ করে দেওয়া, যেহেতু তারা এখানে একটা অনেক সময় ইনভেস্ট করেছে, অনেক টাকা ইনভেস্ট করেছে। তারপরে বিভিন্ন ধরনের সামাজিক যে কার্যক্রমগুলো আছে সেখানে অনেক সময় হেয় প্রতিপন্ন হতে হয় যে তুমি তো কোরিয়ান লটারি পেয়েছো, কখন যাবে, এই যে মানসিক একটা চাপ, এইগুলো থেকে আসলে বাঁচার জন্য, যাতে এই লোকটা যেহেতু কোরিয়ার জন্য আবেদন করেছে যাতে কোরিয়াতে আসতে পারে, এর জন্য এরকম কিছু পদক্ষেপ বয়েসেল নেওয়ার ট্রাই করতেছে। নিবে যে এরকম না, বাট আমি যখন আলোচনা করেছি আমি এরকমটা বুঝতে পেরেছি। তো আপনাদের জন্য হয়তো এরকম কিছু সুযোগ সুবিধা থাকতে পারে যারা রোস্টারভুক্ত আছেন তাদের জন্য। তো এখানেও কিন্তু আপনাকে সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এখানেও আপনাকে সময় দিতে হবে। এরপরে আসি এবার আন্দোলন যারা করবেন তাদের বিষয়ে কিছু কথা বলতে। দেখেন আন্দোলন তো চাইলে আপনিও করতে পারেন, যে কেউই করতে পারে। এই যে মনে করেন এই আন্দোলনটাতে যে মুখ্য ভূমিকা পালন করবে, মনে করেন 4-5 জন তো যারা আছেন যে মুখ্য ভূমিকা পালন করবে, তাই না, মনে করেন যে সমন্বয়ক টাইপের, দেখবেন যদি কালকে ইস্যু হয়, এই যে সমন্বয়কদের মধ্যে যার ইস্যু হবে সে আন্দোলন থেকে চলে যাবে সবার আগে। এটাই বাস্তবতা, কারণ আমরা সবসময় আমাদের নিজের চিন্তা করি, পরে অন্যদের চিন্তা। অর্থাৎ আপনি যে সবাইকে লিড দিচ্ছেন, আপনার যদি কালকে ইস্যু হয় আপনি এই সাইড থেকে চলে আসবেন। বলেন যে আপনি কেন বললেন, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি। অনেকেই দেখেছি যে ইস্যু হওয়ার আগে অনেক কথা বলে ইপিএস নিয়ে, ইপিএস ভালো না, এই সেই, যদি আজকে ইস্যু হয় কালকে সে আর ইপিএস নিয়ে কোনো কথা বলবে না, সে দক্ষিণ কোরিয়াতে আসতে পারবে, কাজ করবে, খাওয়া দাওয়া করবে, তার আর কোনো চাহিদা নাই, আর এই রিলেটেড তার কোনো কথাও নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার ইস্যু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি দুনিয়ার কারো ইস্যু হয় না। বিষয়টা এরকম। যদি এরকম হতো যে না, যে ইস্যু একদমই হচ্ছে না, লোক একদমই আসতে পারতেছে না, তাহলে হয়তো আন্দোলন করা যেত যে না, লোক তো যাচ্ছেই না, এখন তো লোক আসতেছে। এখন বইএসএল কি করবে? বইএসএল তো আর লোকদেরকে পাঠিয়ে দিতে পারবে না। বইএসএল তো পারে না যে একদিনে সবাইকে পাঠিয়ে দেয়। কেন পাঠিয়ে দেয়? বইএসএল রেখে লাভ কি? বইএসএল পাঠাইতে পারলে তো তাদের লাভ। তাদের বইএসএল আপনি সার্ভিস চার্জ দিবেন, আপনি তারপরে কি বলে যে আপনার যে মানে কি বলে জামানতের টাকা রেখে আসবেন, তারপরে আপনি যে কোরিয়াতে এসে বাংলাদেশে যে টাকা পাঠাবেন, এটা বাংলাদেশের অর্থনীতি উন্নতি হচ্ছে না। তো বইএসএল আপনাদেরকে আটকে লাভ কি? বইএসএল তো পারতেছে না যে এক ফ্লাইটে সবাইকে পাঠিয়ে দেয়। বাট প্রেক্ষাপটটা ভিন্ন, কারণ এইখান থেকেই তো কর্মী চাইবে, তারপরে সে না বইএসএল তাদেরকে পাঠাবে। এই তো যেটা বলতেছিলাম, আপনারা যারা আন্দোলন করবেন, আন্দোলন করার সময় দেখবেন যে ফেসবুক আন্দোলন যেটা হয়, যে আমরা যখন কোনো কিছু করার জন্য একত্রিত হই তখন দেখবেন যে ফেসবুক থেকে বিশাল একটা সাড়া পাবেন, কিন্তু আপনি যখন আন্দোলন করতে যাবেন তখন দেখবেন যে গুটি কয়েক লোক ছাড়া আন্দোলনে আপনি অত বেশি মানুষ পাবেন না।
আর 2012 সালের দিকে এরকম একটা আন্দোলন হয়েছিল। আন্দোলন হওয়ার পরে যারা আন্দোলন করেছিলেন তাদেরকে BOSL ব্যান করে দিয়েছিল, তারা কোনোদিন কোরিয়াতে আসতে পারবে না। তো আপনারা যারা আন্দোলন করবেন, আন্দোলন করার পূর্বে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে ভবিষ্যতে কোনোদিন ব্যান হওয়ার সম্ভাবনা আছে কি নাই। এই কথাটা কেন বললাম, কারণ হলো আপনারা যখন আন্দোলন করবেন তখন আপনাদেরকে বলবো যে যারা যারা আন্দোলন করেছেন, ধরেন আপনারা 200, 300, 500 লোক আন্দোলন করলেন, ধরেন 2000, 3000 লোকে আন্দোলন করলেন, বলুন যে ঠিক আছে আপনারা একটা স্মারকলিপি দেন, সেখানে আপনি আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি দিয়ে দেন। তখন যদি ওই পাসপোর্ট নাম্বারগুলো, ওই নামগুলো দেখে আপনাদেরকে যদি ব্লক করে দেয়, আপনি কি বুঝতে পারবেন? তো এইটাই ছিল আসলে আমার মেন কথা, যারা আন্দোলন করবেন তারা বুঝে শুনে আন্দোলন করার চেষ্টা করবেন। এই আর অনেকে আছেন যে এরকম যে আন্দোলন করব ইপিএস বাদ হয়ে যাক তাতে আমার কি, এইরকম চিন্তাধারাও অনেকের আছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে হয়তো আপনার কিছু না, কিন্তু এই সেক্টরে আপনার মতো এরকম হাজার হাজার লোক আছে যারা কোরিয়াতে আসতে আগ্রহী, তারা চেষ্টা করতেছে তাদের নিজের উন্নতি এবং পারিবারিক উন্নতি করতে। হয়তো আপনার একার জন্য এই সেক্টরটায় কোনো একটা হুমকির সম্মুখীন হতেও পারে। তা আপনি নিজের একার কথা চিন্তা না করে সার্বজনিক মানুষের চিন্তা করে এই আন্দোলন থেকে বিরত থাকতে পারেন বা আন্দোলন করতে পারেন, এটা একমাত্র আপনার ব্যক্তিগত বিষয়। বাট কখনোই নিজের চিন্তা না করে সামগ্রিক বিষয়ে পুরো একটা দেশের চিন্তা করে তারপরে আন্দোলন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। তবে আমি আপনাকে অবশ্যই আন্দোলন করবেন কিনা করবেন না এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কেউ নই, আমি শুধু আপনাদের সামনে এই যুক্তিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এই হলো বিষয়। তো যারা আন্দোলন করবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। এই আর যারা এই সেক্টরে লেগে থাকতে চান, সবার আগে চিন্তা করবেন যে আমার যদি রিজিক থাকে তাহলে আল্লাহ কোনোদিন না কোনোদিন আমাকে অবশ্যই কোরিয়াতে নিবে। তার জন্য অবশ্যই আমাকে ধৈর্য ধরতে হবে এবং সবর করতে হবে, যেটাকে বলে যে আমাকে অবশ্যই সবর করতে হবে, কারণ ধৈর্যশীলদের আল্লাহ পছন্দ করেন। আপনি আপনার রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন এবং আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করতে পারেন। এই যদি আপনি চেষ্টা করেন এবং আল্লাহ যদি আপনার রিজিক থাকে তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন আপনি অবশ্যই কোরিয়াতে আসতে পারবেন।